ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমজমাট কোরবানির হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবার ঈদের দিন সন্ধ্যার মধ্যে 25 লাখ পশুর বর্জ্য অপসারণের টার্গেট ঢাকার 2 সিটির। মক্কা থেকে তাবুর শহর মিনার পথে মুসল্লিরা, আজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। পরদিন আরাফাতের ময়দানে যাত্রা। ভোরের সময় সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আর্নস্ট ভ্যালি স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দলের জয় উপভোগ করেছেন গুটি কয়েক বাংলাদেশি সমর্থক। সাকিব রিশাদদের পারফরমেন্সে মুগ্ধ তারা। সামনের ম্যাচগুলোতেও টাইগারদের ধারাবাহিকতার প্রত্যাশায় প্রবাসীরা। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মোস্তাহিদের আরও একটি রিপোর্ট। এই সেন্ট লুসিয়া কখনো বাংলাদেশ দলকে হতাশ করে না, সেটা আরও একবার প্রমাণিত হলো। সাকিব ছন্দ ফিরে পেয়েছেন ব্যাট হাতে। বাংলাদেশ প্রায় এক পা দিয়ে রেখেছে সুপার 8-এ। এই ম্যাচেও কিছু সমর্থক অনেক দূর দূরান্ত থেকে উড়ে এসেছিলেন সেন্ট ভিনসেন্টে, সমর্থন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলকে। শুধু খেলা দেখার উদ্দেশ্যে ঢাকা থেকে এসেছি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা আজকে সাকিবের একটা খেলা পেয়েছি। ভালো লাগছে আজকে যদি না জিততাম আর জীবনে খেলা দেখতাম না। সাকিবের পারফর্ম খুবই ভালো এবং ভবিষ্যৎ আগামী ম্যাচে সে অনেক ভালো করবে। সাকিবের মতন প্লেয়ার ঠিক সময় ঠিক কাজটাই করে, এটাই প্রমাণ হলো আজকে। আমার পাশে যে দুজন দেখছেন, একজন এসেছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে, আরেকজন যুক্তরাষ্ট্র থেকে। তাদের সঙ্গে একটু কথা বলবো, তাদের এই জার্নিটার কথা। একই সঙ্গে এত দূরে এসে বাংলাদেশের জয় দেখাতে তাদের কেমন লাগলো? আপনি এসেছেন তো অস্ট্রেলিয়া থেকে, যতটুকু বললেন, কেমন লাগছে এত দূর ট্রাভেল করে এসেছেন, এমন একটা জয় বাংলাদেশে দেখলেন? না, আমার খুবই আশাবাদী ছিলাম যে আমরা এই গ্রুপ থেকে আমরা সুপার 8-এ যাব। সাকিবকে একটা জবাবটা দিয়ে দিল আজ মাঠে, মনে হয় হি ইজ আ চ্যাম্পিয়ন প্লেয়ার। হ্যাঁ, ভালো খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট তাকে মনে হয় তার সেওয়াগ যে কমেন্টটা করেছে তাকে নিয়ে, এটা তার মধ্যে একটা, তাকে বলবো যে জাগিয়ে দিয়েছে। আরও একজন আমার সঙ্গে রয়েছেন, গত 5টে বিশ্বকাপের সবগুলো বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ তিনি মাঠে বসে দেখেছেন। বাংলাদেশ গত ম্যাচটাও জিতেছে শ্রীলঙ্কার সাথে। কোন উইনটাকে বেশি এগিয়ে রাখবেন? ডেফিনেটলি এটা আপনার দিস উইল গিভ দেম আ রিয়েলি গুড মোমেন্টাম। আপনার আগের দুইটা ম্যাচেই বোলাররা অসাধারণ বোলিং করেছে, এটাতে ব্যাটসম্যানদেরও ক্রেডিট আছে। তো দিস শুড হেল্প দেম ফর দ্য নেক্সট ম্যাচ। আর একই পিচে খেলা যেহেতু হবে, আই এম শিওর উইল ডমিনেট দ্য নেক্সট গেম টু। আমাদের দেশের সেই কালচারটা ছিল না লেগ স্পিনারকে ক্যারি করবে, রিশাদকে ক্যারি করছে, দেখে কেমন লাগছে? প্রত্যেকটা বড় টিমেরই একটা করে লেগ স্পিনারই কিন্তু ম্যাচ ঘুরায় দেন। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হি ইজ ডুইং ফর আস। আজকের ওই ওভারটাই ওয়াজ প্রবাবলি দ্য মেইন টার্নিং পয়েন্ট। তার সাথে মুস্তাফিজ ব্যাকড হিম আপ বিউটিফুলি। বাংলাদেশ কিন্তু উইনিং একটা মোমেন্টাম পেয়েছে। ডেফিনেটলি আমরা প্রত্যাশা করব পরের ম্যাচেও এই উইনিং মোমেন্টামটা বাংলাদেশ দল ধরে রাখবে। সুপার 8-এ বাংলাদেশ পা রাখবে টানা 2 ম্যাচ জিতে, এবং এই সুপার 8 ম্যাচগুলো কিন্তু হবে ক্যারিবিয়ানসে। বাংলাদেশ ক্যারিবিয়ানসে এসেছে, ভালো করছে, সেই ধারাটা পরের ম্যাচগুলোতে থাকবে। এমন দূর দূরান্ত থেকে সমর্থকরা এসে যেন হাসি মুখে ফিরে যেতে চান, সেটাই কিন্তু আসলে সবাই দেখতে চায়। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে ম্যাচ জয়ের পর টাইগার সমর্থকরা বাঁধ ভাঙা উল্লাসে মাতেন। রাজধানীর বিভিন্ন স্থানের মতো বড় পর্দায় খেলা দেখানো হয় টিএসসিতে। ব্যাটসম্যান শান্তর সমালোচনা করলেও স্তুতি ঝরে তার অধিনায়কত্বে। সাকিব সমালোচকদেরও এক হাত নেন তারা। প্রত্যাশা করেন পরের ম্যাচে নেপালের বিপক্ষে থাকবে ফর্মের ধারাবাহিকতা। মাহবুব রিমনের রিপোর্ট। উদ্বেগ, উৎকণ্ঠা, বাঁধ ভাঙা উল্লাস। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে টিএসসি, দূরত্ব যেন মানে না বাধা, আবেগ যেন বাঁধন হারা। এটাই তো টাইগার সমর্থকদের আসল পরিচয়। ডাচদের সঙ্গে বহু হিসেব নিকেশ চুকিয়ে নেয়ার পালা। তাই তো বৃহস্পতিবারের সন্ধ্যার ঝোড়ো হাওয়াকে নিকুচি করে টিএসসিতে দর্শকদের ঢল। প্রতি বলে বলেই চিয়ার আপ, অকুণ্ঠ সমর্থন। ম্যাচ জয়ের পর আবেগ যেন উছলে পড়ে। রিশাদের বোলিং দেখে আমরা খুবই মুগ্ধ। আর সাকিব আল হাসান খুব ভালো ব্যাট করেছে। একজন শুধু সাকিব বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে সাকিব, সারা বিশ্বের মধ্যে নাম করে। সুপার সাকিবে আস্থা, সুপার সাকিবেরই প্রতিদান। অথচ টাইগারদের এই বিশ্বসেরাকে নিয়ে কতই না সমালোচনা। সাকিবের ব্যাটে রান, সমালোচক বীরেন্দ্র সেহওয়াগের যেন মুখে ছাই। সবচেয়ে ভালো লাগছে বীরেন্দ্র সেহওয়াগকে চোখে আঙুল দিয়ে সাকিব আল হাসান দেখাই দিছে। সাকিব আল হাসান কি জিনিস! সাকিব আল হাসান আজকে যে দায়িত্বটা পালন করেছে, এক্সেলেন্ট।
আজকে বাংলাদেশ দলের জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। দারুণ জয়ের পরেও সেই পুরনো কাসুন্দি খাটা, আবারও যে ব্যর্থ টপ অর্ডারে লিটন শান্ত। তবে শান্তর অধিনায়কত্ব নিয়ে ছড়ল স্তুতি। তার ব্যাটিংয়ে হয়তো অফ ফর্মে থাকতে পারেন, কিন্তু তার যেই ক্যাপ্টেন্সি, তিনি যেই মুভমেন্টে যেই বোলার দরকার, ক্যাপ্টেন্সি এক কথায় অসাধারণ। আমরা সত্যি আশাবাদী, ইনশাআল্লাহ আমরা এবার বিষয়ে অনেক ভালো কিছু করব, ইনশাআল্লাহ বিষয়ে অনেক ক্যাপ্টেন নিয়ে আসবো। ম্যাচ জয়ের সঙ্গে বাড়তি পাওয়া নব্য প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয়া, নেপালের বিপক্ষে ম্যাচেও থাকবে পারফরমেন্সের ধারাবাহিকতা। সমর্থকদের প্রত্যাশা এখন একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঈদের 2 দিন বাকি থাকলেও রাজধানীর পশুর হাটগুলোতে এখনও জমে ওঠেনি বেচাকেনা। দিনের ব্যস্ততা আর গরমের তীব্রতায় রাতে পশু কিনছেন অনেকেই। তবে দাম নিয়ে আছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। ব্যাপারীরা বলছেন শেষের দিনগুলোতে ক্রেতা চাহিদা যেমন বাড়বে, তেমনি বাড়বে বিক্রিও। ক্রেতা বিক্রেতার হাঁকডাক আর দামাদামিতে রাতভর জমজমাট রাজধানীর পশুর হাট। 2 দিন পরই পবিত্র ঈদুল আজহা, তাই পছন্দের পশু কিনতে রাতেও রাজধানীর গাবতলীর হাটে ভিড় করছেন ক্রেতারা। দিনের ব্যস্ততা ও গরমের তীব্রতায় রাতে হাটে আসেন অনেকেই। ঘুরে ঘুরে দেখছেন আর মনের মতো হলেই কিনে নিচ্ছেন কোরবানির পশু। তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার আছে পাল্টাপাল্টি অভিযোগ। ক্রেতারা বলছেন সাইজের তুলনায় হাঁকা হচ্ছে বেশি দাম, আর বিক্রেতাদের দাবি কেনার খরচের তুলনায় প্রত্যাশা অনুযায়ী দাম বলছেন না ক্রেতারা। বাজার গরু কিন্তু কম, আশা করা যায় ব্যাপারীরা কিন্তু আপনার দাম পাবে ভালো। দিনের বেলা কাজকর্ম থাকে, ব্যস্ততা থাকা হয়, সেটার জন্য রাতে আসা হয়েছে। ছোট গরুর দাম অনেক যা দেখতেছি, তবুও টানা হেসরা করে নিলাম, খুশি মতো, আর আল্লাহর নামে কুরবানি। এটাই। গাবতলীর হাটের তুলনায় ভিন্ন চিত্র রাজধানীর দিয়াবাড়ির হাটে। এখনও খুব একটা জমে ওঠেনি এই হাট। কিছু ক্রেতা আসলেও দরদাম না মেলায় ফিরছেন খালি হাতে। তাই অনেকটাই অলস সময় কাটাচ্ছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা। মানুষের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, যা ব্যাপারী দেখতেছি। আমার যে 10 টাকা লাভই না হয়, আমার তো কিছু করার নাই। কিনে নিয়ে আসি, পুষিয়ে নিয়ে আসি, এই গরু তো সে মূল্য পাচ্ছে না। আমরা পছন্দের গরুর সাথে আমাদের বাজেট আবার মিলছে না, এনে গরুগুলো আমরা দিতে পারছি না। ক্রেতাদের আশা যেমন সাধ্যের মধ্যেই কিনতে পারবেন পছন্দের পশু, আর ব্যাপারীদের প্রত্যাশা দিন বাড়ার সঙ্গে বাড়বে তাদের বেচাকেনা। এখনও বিভিন্ন জেলা থেকে রাতভর রাজধানীর হাটগুলোতে আসছে কোরবানির পশু। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে জেলায় জেলায় জমজমাট কোরবানির পশুর হাট। ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। চলতি বছর পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়লেও সেই তুলনায় মিলছে না দাম। তবে ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের। আর মাত্র 2 দিন পর পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু কিনতে হাটে হাটে ছুটে আসছেন ক্রেতারা। শেষ মুহূর্তে বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাট। টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী হাটে সকাল থেকে পশু আনা শুরু করেন খামারিরা। লক্ষাধিক গরুর মধ্যে পছন্দের পশুটি কিনতে জেলা ও জেলার বাইরে থেকে হাটে আসেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের পশু বিক্রি হচ্ছে বেশি। তবে দিনাজপুর শহরের রেলবাজার হাটে কেনাবেচা জমজমাট হলেও ক্রেতারা বলছেন পশুর দাম গতবারের তুলনায় বেশি। বাজেট সীমিত থাকায় কোরবানির পশু কিনতে হিমশিম অবস্থা বলেও জানান তারা। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়লেও সেই তুলনায় পাওয়া যাচ্ছে না দাম। গরু কিনতে আসছি, কিন্তু আজকে তো বাজার বেশি মনে হচ্ছে। এটা সীমিত বাজেটের মানুষের জন্য খুব টাফ হয়ে যাবে এবার গরু কেনা। বেচতে পারতেছি না, দাম বলেন যে খাবারের দাম, তাতে তো আমার কোনো পোষা যায় না। কারেন্টের বিল বেশি, সবকিছু বেশি, ওই হিসাবে আমরা খামারিরা ওই হিসাবে দাম পাচ্ছি না। জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে গরুর হাট। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের। মাঝারি ধরনের গরুর চাহিদাগুলো খুবই বেশি। এত বছর পালছি, যদি ন্যায্য মূল্য না পাই তাহলে লাভ কোথায় হবে? প্রাকৃতিকভাবে হৃষ্টপুষ্ট করা গরুর চাহিদা থাকায় পার্বত্য জেলা খাগড়াছড়ির হাটগুলোতে পশু কিনতে আসছেন ক্রেতা ও পাইকাররা। জেলায় 50 থেকে 60 হাজার টাকায় মিলছে ছোট গরু। মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 60 থেকে 80 হাজারে।
যে পরিমাণ গরু উঠেছে এটা ক্রয় ক্ষমতার মধ্যে আছে। গাছ খাওয়াইয়ে এই গরুগুলোকে হৃষ্টপুষ্ট করতে এবং এই জন্য এই গরুর চাহিদা একটা বিশেষভাবে রয়েছে প্লেন ডিস্ট্রিক্টে। নিরাপত্তা আমরা যথেষ্ট চেষ্টা করব, এখানে কোনো আপত্তিকর কোনো কিছু এখন আমাদের চোখে পড়ে না। জেলায় জেলায় কোরবানির পশুর হাটগুলো আগামী 2 দিনে আরও জমে উঠবে বলে আশা খামারি ও পাইকারদের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে প্রায় 25 লাখ পশুর বর্জ্য অপসারণের মহাযজ্ঞ সামলাতে প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবার কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যেই সাফ করার পরিকল্পনা রয়েছে। আর হাট পরিষ্কার না করলে ইজারাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি 2 সিটি কর্পোরেশনের। স্বাভাবিক সময়ে দৈনিক 6.5 থেকে 7,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয় এই নগরে। তবে কোরবানির ঈদে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় 22,000 মেট্রিক টনে। আর একদিনে এই পরিমাণ বর্জ্য অপসারণে প্রতি বছরই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নগর কর্তৃপক্ষকে। এবারের কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় 25 লাখ পশুর বর্জ্য অপসারণের এই মহাযজ্ঞ সামলাতে আগেভাগেই প্রস্তুতি সেরে নিচ্ছে 2 সিটি। কয়েক বছরে দিনের বর্জ্য দিনে অপসারণের অভিজ্ঞতায় এবারে কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যেই সাফ করার পরিকল্পনা তাদের। দ্বিতীয় দিনের পশুর বর্জ্য অপসারণেও থাকবে আলাদা পরিকল্পনা। গত বছর 8 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে বর্জ্য অপসারণ করেছি, সেটি রাত 10টার মধ্যে আমাদের সম্পন্ন হয়েছিল। তা আমরা চেষ্টা করব যাতে এর থেকেও আমরা ভালো কিছু করতে পারি, আমাদের নাগরিকদেরকে অনেক আগেই যাতে আমরা এই নিষ্কৃতি দিতে পারি। জনগণের সহায়তা আমরা পেয়ে থাকি। জনগণকে আমরা যে বর্জ্যর ব্যাগটা আমরা দিচ্ছি, এটা যদি সবাই যদি ইউটিলাইজ করে, প্রপারলি যদি ব্যবহার করেন, তার বর্জ্যটা রেখে বেঁধে যদি জায়গার মধ্যে রেখে দেন বা আমাদের পিসিএসপি যদি দিয়ে দেন, তাহলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না। মানুষ যদি আমরা সচেতন হই। 2 সিটি থেকে দেয়া হবে প্রায় 3 লাখ পরিবেশ বান্ধব পলিথিন, 1,500 ড্রাম ব্লিচিং পাউডার, 150 গ্যালন স্যাভলন। হাটের পাশাপাশি যেসব স্থানে ময়লা জড়ো হবে সেখানে ব্যবহার করা হবে ভারী যন্ত্রপাতি। তবে সেক্ষেত্রে নাগরিকদের সহায়তা চাইলেন নগর কর্তৃপক্ষ। আমাদের বিশেষায়িত যান সেটি প্রায় 480টি রেডি থাকবে এবং প্রায় 9,500 কর্মী ফাইনাল ডিসপোজাল সেই পর্যন্ত কাজ করবে। 25টা নতুন ডাম্প ট্রাক পেয়েছি, অলরেডি আমাদের বহরে যুক্ত হয়েছে ডাম্প ট্রাক। ময়লা নেওয়ার জন্য সবচেয়ে বড় যন্ত্র আমরা যানবাহন বলবো, এটা 10টা পেলোডার আসতেছে। সুতরাং যন্ত্রপাতি এবং যানবাহনের দিক দিয়ে ঢাকা দক্ষিণ সিটি আমি মনে করি সমৃদ্ধ। হাটের বর্জ্য অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি সিটি কর্পোরেশনের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়েই বাড়ি ফিরেছেন ঘরমুখী মানুষ। তবে বাদ সাথে বিকেলের এক পশলা বৃষ্টি, এতে সদরঘাটে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলমুখী যাত্রীরা। এদিকে 2-1টি বাদে যথাসময়ে ছেড়ে গেছে সব ট্রেন। ব্যস্ততাকে ছুটি দিয়ে নারীর টানে বাড়ির পানে সব বয়সী মানুষ। তবে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়, ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলমুখী লঞ্চের যাত্রীরা। অনেককেই দেখা যায় বৃষ্টিতে ভিজে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে। দুপুরে যাত্রী চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান ঘরমুখী মানুষ। নারীর টানে বাড়িতে অবশ্যই যেতে হবে। বাড়িতে যাবো, দোকান গতকালকে বন্ধ করছি, আজকে বাড়িতে যাবো নিয়ত করছি, যেভাবে হোক যেতে হবে। বৃষ্টি আবহাওয়া খারাপ, তারপর যাইতে আছি কারণ ফ্যামিলির সাথে ঈদ কাটাবো। বৃষ্টি তো আমরা সবাই চাই, এমন একটা সময় বৃষ্টি আসছে সবাই প্রাণ ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, কষ্ট তো গেছেই, সেটা তো বলার অপেক্ষা রাখেন। অনুভূতি খুব ভালো, এখানে শাশুড়ি আছে, আমার ছেলে আছে, ঈদ করব, ভালো লাগবে, এই জন্যই যাইতেছি। তবে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে ভিন্ন চিত্র, নেই উপচে পড়া ভিড়। তবে বিকেল থেকে ট্রেনগুলোতে বাড়ে যাত্রী চাপ। এদিন 2-1টি ট্রেন বাদে যথাসময়ে কমলাপুর ছেড়ে গেছে প্রতিটি ট্রেন। জায়গা পাইতেছি না, ভিতরে অনেক ভিড়, অনেক কষ্ট হইতেছে ভাই। দেখছেন ভিতরে অনেক জ্যাম, দাঁড়ায় আছি প্রায় 3 ঘন্টার মতো বসে আছি। স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী জানান যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদ উল আজহা উদযাপনের জন্য তারা যাতে বাড়ি যেতে পারে সে চেষ্টা আমরা করছি। 2-1টা ট্রেন বাদে 30টা ট্রেন আমাদের ইন টাইম যাত্রা করেছে। এদিন দিনভর বাস টার্মিনালগুলোতেও বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।
বৃহস্পতিবার বিকেলের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিস শেষে বাড়ি ফেরা মানুষ। ঢাকার রাস্তায় যানজট এড়াতে মেট্রো রেলে ভরসা খুঁজলেও সেখানেও ছিল দীর্ঘ লাইন। স্বস্তির বৃষ্টি রূপ নেয় দুর্ভোগে। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যস্ত নগরবাসী। অফিস শেষে কারো আছে বাড়ি ফেরার তাড়া, কেউ বা ছুটছেন ঈদের কেনাকাটায়। হঠাৎ বৃষ্টি যেন গতি কমিয়েছে নগর জীবনে। গত কয়েকদিনে ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল জনজীবনে। বৃহস্পতিবার শেষ বিকেলে তুমুল বৃষ্টিতে পরিবেশ কিছুটা ঠান্ডা হলেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। রিক্সা পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না, রাস্তা পানি জমে গেছে, আসতে অনেক কষ্ট হয়েছে। বাইকের মজা পানি হয়েছে, এটা আরো বেশি দুর্ভোগ। মেট্রোতে যাব, কিন্তু মেট্রোতে অনেক ভিড়, যার জন্য বাসের জন্য ওয়েট করতেছি। রাস্তায় যানজট এড়াতে মেট্রোতে ভরসা খুঁজেছেন অনেকেই, তবে সেখানেও বৃষ্টি বাদ সাধল। বৃষ্টিতে ট্রেনের ধীর গতির কারণে দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে। সবাই মোটামুটি বাস থেকে নেমেই এখানে আসছে, এসে আরো ভোগান্তির শিকার হয়ে গেছে। বৃষ্টি প্লাস সবকিছু মিলেই হচ্ছে ভোগান্তিটা বেশি। বৃষ্টির জন্য একটু মানুষ বেশি হয়েছে। বজ্রসহ ঝুম বৃষ্টিতে বেশি ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখ মানুষ। আগাম প্রস্তুতি না থাকায় অনেককে কাকভেজা হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে হয়। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রীদের চাপ বাড়ায় কোরবানির ঈদে ঢাকা বরিশাল সড়ক পথে বাসের আগাম টিকিট বিক্রি প্রায় শেষ। এরই মধ্যে ঘরে ফিরতে শুরু করেছেন অনেকে। অন্যদিকে এক সময়ের ভরসাস্থল নদীপথে আগাম টিকিট বিক্রি হচ্ছে না তেমন। এতে ঈদের ছুটি শুরু না হলেও নেই যাত্রী চাপ। সুজয় দাসের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। কোরবানির ঈদকে সামনে রেখে গত ৮ জুন থেকে আগাম টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল লঞ্চগুলো। তবে পর্যাপ্ত বিক্রি না হওয়ায় যাত্রীর তেমন দেখা নেই লঞ্চগুলোতে। অথচ পদ্মা সেতু চালু হবার আগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যেত না লঞ্চের টিকিট। সংশ্লিষ্টরা জানান ১৩ জুন থেকে ঢাকা বরিশাল রুটে ২০টি নিয়মিত সহ ঈদের বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। তবে এখনও আশানুরূপ যাত্রী না পাওয়ায় দুশ্চিন্তায় তারা। আর ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে খুশি যাত্রীরা। কোনো ধরনের ভোগান্তি নাই, আর তাদের বিহেভিয়ারও ভালো। লঞ্চে আসা মাত্রই যে পেয়ে গেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। যাত্রীরাই মূলত আমাদের ভরসা। আর এই ডেক যাত্রীর প্যাসেঞ্জার কম হয়, আমাদের আসলে তেলের টাকা উঠানোর কষ্ট হচ্ছে। তবে ভিন্ন চিত্র সড়ক পথে। কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা থেকে বরিশাল আসার অগ্রিম টিকিট বিক্রি শেষ করে এরই মধ্যে শুরু হয়েছে যাত্রী পরিবহন। এমনকি ফিরতি টিকিটও প্রায় শেষের পথে। মোটামুটি ভালো সারা পাচ্ছে, ওরা বেচা কিনা শেষ। ভালো যাত্রী আছে এবং টিকিট বেচতে আমরা অনেকটাই হিমশিম খাচ্ছি। বরিশালের অগ্রিম টিকিট এখনই বিক্রি হয়ে যাচ্ছে। নতুল্লাবাদ, দ্রুপদী বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, এখানে আমরা আলাদা কন্ট্রোল রুম স্থাপন করেছি আমরা ঈদের যাত্রী এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সরকারি ছুটির তালিকা অনুযায়ী কোরবানি ঈদে ছুটি শুরু হবে ১৬ জুন থেকে, যা চলবে ১৮ জুন পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিনের লম্বা ছুটি উপভোগ করতে পারবেন ঘরমুখ মানুষ। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। এবার হজ প্রসঙ্গ। পবিত্র মক্কা নগরী থেকে তাবুর শহর মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা। বৃহস্পতিবার এশার নামাজের পরপরই যে যার মতো ছুটে চলেছেন মিনায়। শুক্রবার থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে এশা অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন সেখান থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মক্কা থেকে পবিত্র হজের খবর জানাচ্ছেন মুফতি আবদুল্লাহ তামিম। হজের আনুষ্ঠানিকতা উপলক্ষে মক্কা থেকে লক্ষ লক্ষ মুসলিম মিনার প্রান্তরের দিকে রওনা হয়েছেন। ইতিমধ্যেই তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাত থেকেই তারা কেউ পায়ে হেঁটে এবং কেউ বাস যোগে অথবা বিভিন্ন বাহনে চড়ে মিনার প্রান্তরের দিকে রওনা হয়েছেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্যমতে এই বছর প্রায় ২৬ লক্ষ মুসল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে তাবুর শহর মিনায়। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্যমতে এবছর ১৮০টিরও বেশি দেশ থেকে প্রায় ২০ লাখেরও বেশি মুসলিম মক্কায় হজ করতে এসেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের হজকে কবুল করে এবং আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা আছে
তারা যারা কষ্ট করে যারা আসছে তাদের হজটা যেন আল্লাহ তাআলা কবুল করে। 8 জিলহজ থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মিনায় অবস্থান করে জোহর, আসর, মাগরিব, এশা ও 9 তারিখ ফজরের নামাজ আদায় করবেন সেখানে, এবং এর মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। 11-12 জিলহজ জামরায় পাথর নিক্ষেপ ও মাথা মুন্ডন এবং তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় অবস্থান করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থান করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে মিনার প্রান্তরে কোরবানি করতে নিয়ে এসেছেন এবং সেখানে পাথর নিক্ষেপ করেছেন শয়তানকে। এজন্য এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই হাজিদেরকে যেতে হবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি নেবে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সকালে গণভবনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়ে জানিয়েছেন রাষ্ট্রদূত। বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক করতেই শিগগিরই সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও প্রধানমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত। বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো 21 আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমানের বিচার করা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বপ্ন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়। এ সময় বাংলাদেশ বিরোধী অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম জানান, 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নামবে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 21 জুন আওয়ামী লীগের উৎসবের দিন, জন্ম জয়ন্তী উপলক্ষে র্যালি উৎসবের আয়োজন। আর 23 জুন হলো একটি বিশাল জনসভা, বিশাল জনসমুদ্রে পরিণত হবে। আমাদের আরেকটা স্বপ্ন, 21 আগস্ট জেলের হত্যার মূল নায়ক মাস্টার মাইন্ড তারেক রহমানের বিচার আমরা বাংলাদেশের মাটিতে ফিরে এনে করব। বাংলাদেশের রাজনীতির বীজ বৃক্ষ বিএনপি আওয়ামী লীগের এই 75 বছরের জন্মদিনে আমরা শপথ নেই, এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। আগের অপকর্মের জন্য বিএনপি জামায়াত নেতাদের আজীবন চোখের পানি ফেলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এই কথা বলেন। 2001 সালে ক্ষমতা আসার পরে 2002, 2003 সাল 2004 সালে কি করেছিলেন আপনারা? আজকে আমাদের এই প্রয়োজন নাসিম ভাই আমাদের দলীয় কর্মসূচি পালনের জন্য রাস্তায় গিয়েছেন, পিটিয়ে রক্তাক্ত করেছিলেন নাসিম ভাইকে। সে দৃশ্য এখন আমাদের মনে পড়ে। নাসিম ভাই একটা সিনিয়র নেতা, তার গায়ে হাত দিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত করতো। আপনার সেই সময় আপনাদের কোনো গণতন্ত্র নষ্ট হয় নাই, কোনো মানবতাও আপনাদের কাজ করে নাই। আজকে আপনারা গণতন্ত্রের কান্না করেন। ঈদে ঘরমুখী মানুষের খবর। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ। ঈদযাত্রার খবর জানাতে সিরাজগঞ্জের কদ্দার মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। রিঙ্কু,
আনন্দ কাটাতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ এবং সেই বাড়ি ফেরার ঈদযাত্রার খবর জানাতে আমরা ভোর থেকে আছি বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় এলাকা। আমরা যেটি দেখছি গত দুদিনের তুলনায় আজকে কিন্তু যানবাহনের সংখ্যা অনেকটাই বেড়েছে। আমরা যদি বলি যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে সকল মানুষ বঙ্গবন্ধু সেতু হয়ে এই পথে যাতায়াত করে, অর্থাৎ হাটিকুমরুল মোড় হয়ে বিভিন্ন জেলায় যারা যাতায়াত করে, সেই সকল যানবাহনের সংখ্যায় আমরা আসলে বেশি লক্ষ্য করছি। এবং যদি বলি যে ব্যক্তিগত অর্থাৎ যাত্রীবাহী বাস ছাড়াও অনেকে খোলা টাকে, অনেকে ব্যক্তিগত গাড়িতে কিন্তু আসলে বাড়ি ফিরছে ঈদ যাত্রায়। এবং যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রী এবং চালক উভয়ই যেটি আমাদেরকে জানিয়েছে যে এবারের ঈদ যাত্রা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক এই পথে, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পার হয়ে বঙ্গবন্ধু সেতু থেকে উত্তরবঙ্গের যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি সাসেক 2 প্রকল্পের আওতায় মহাসড়কের যে 4 লেনের কাজ অনেকাংশে শেষ হওয়ার কারণে কিন্তু আমরা দেখছি যে চালকরা এবং যাত্রীরা যেটি বলছে যে এবারের ঈদ যাত্রা কোনো প্রকার যে যানজটের বা ভোগান্তি বা যানবাহনের ধীরগতির যে ভোগান্তি সেটি কিন্তু নেই, তারা কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে এবং তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে কিন্তু আসলে ঈদ যাত্রা এবারের ঈদ যাত্রা করছেন। আমরা যেটি দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে যানবাহনের সংখ্যা কিন্তু বাড়ছে, সেই সাথে আমরা দেখেছি যে অনেকে কিন্তু আসলে মোটরসাইকেলে করে কিন্তু আসলে প্রিয়জনের সাথে ঈদ কাটাতে নারীর টানে বাড়ি ফিরছে। তো সব মিলে বলা যায় যে এবারের ঈদ যাত্রা কিন্তু অনেকটা এই পথ অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে 22 জেলার মানুষ এই পথে চলাচল করে তারা কিন্তু আসলে অনেকটা স্বস্তিতেই কিন্তু ঈদ যাত্রা এবারে ঈদ যাত্রা তারা আসলে বাড়ি ফিরছে। এবং এদিকে জেলার পুলিশ সুপার যিনি রয়েছেন আরিফুর রহমান মন্ডল, তিনি যেটি জানিয়েছেন যে এবারে মহাসড়কের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিতে কিন্তু মহাসড়কের যে সকল গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন রয়েছে, এছাড়া গোয়েন্দা পুলিশের সদস্যরা কিন্তু আসলে রয়েছে। তো সব মিলে বলা যায় যে এবারের ঈদ যাত্রা কিন্তু অনেকটা স্বস্তিদায়ক, সেই সাথে কোনো প্রকার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই প্রস্তুতি কিন্তু পুলিশ বিভাগের পক্ষ থেকে রাখা হয়েছে। তারা রেকর্ড প্রস্তুত করে রেখেছে, মেডিকেল টিম প্রস্তুত করে রেখেছে, সব মিলে তারা কিন্তু আসলে একটা নিরাপত্তার যে ব্যবস্থা অর্থাৎ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। তো আমরা যেটা দেখছি যে বেলা যত বাড়ছে যানবাহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে, অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যে সকল গাড়ি রয়েছে সেই সকল যানবাহনের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং সব মিলে বলা যায় যে উত্তরের মহাসড়কে এবারে ঈদ যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হচ্ছে। তো এই ছিল বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে। মেট্রো রেলে বহন করা যাবে না কোরবানির পশুর চামড়া এবং মাংস। ঈদুল আজহার দিন বন্ধ থাকবে চলাচল। বৃহস্পতিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। সরকারি অফিসের নতুন সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আসবে বলে জানান তিনি। সড়ক পথের অনিশ্চিত যাত্রার বদলে বর্তমানে রাজধানীবাসীর আস্থার বাহন মেট্রো রেল। প্রতিদিনই উপচে পড়া মানুষের চাপ সেই কথাই বলে। বৈদ্যুতিক এই বাহন জাদুর কাঠির মতো পরিবর্তন নিয়ে এসেছে মানুষের জীবনে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনা নতুন কিছু নয়। সেই ধারাবাহিকতায় এবার সরকারি অফিসের নতুন সময়সীমা অনুযায়ী মেট্রো রেল কর্তৃপক্ষ পরিবর্তন এনেছে চলাচলের সময়ে। পুনর্বিন্যাস করা হয়েছে পিক অফ পিক আওয়ারে, যা কার্যকর হবে আগামী 19 জুন থেকে। পিক আওয়ারটাতেই একটা মূলত পরিবর্তন হচ্ছে, বিশেষ করে যাওয়ার সময়। যেহেতু যাওয়ার সময়টাতে একদম 1 ঘন্টা পিছিয়ে গিয়েছে, আগের পিক আওয়ার থাকলে যাত্রীরা যাতায়াত করতে পারবে না, একটা বড় অসুবিধা হবে। মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট যুক্ত হবে না এমন প্রত্যাশা জানিয়ে কর্তৃপক্ষ বলছে সরকার ভ্যাট যুক্ত করলে করার কিছুই থাকবে না। কুরবানির পশুর চামড়া, কাঁচা মাংস অথবা রান্না করা মাংস এগুলি বহন করা যাবে না। বর্তমানে প্রতিদিন 3 লাখেরও বেশি যাত্রী চলাচল করছে মেট্রো রেলে। আস্থার বাহন মেট্রো রেলে চড়তে গিয়ে অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন। সময় বাঁচাতে এসে নষ্ট করে ফেলেন মূল্যবান সময়। আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষ সবাইকেই MRT পাস বা র্যাপিড পাস সংগ্রহের পরামর্শ দিচ্ছেন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের প্রিপেইড মিটারে নেই কোনো হিডেন চার্জ। এ নিয়ে যেসব অভিযোগ উঠছে তা কেবল ভুল বোঝাবুঝি বলে দাবি করছেন বিদ্যুৎ বিভাগের সচিব।
অভিযোগ তদন্তে কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বলেছেন পুরো বিষয়টি আদালতকে অবহিত করা হবে। এর আগে জামালপুরে যৌথ মালিকানায় 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে চুক্তি হয়। সেবার মান উন্নতি আর হয়রানি মুক্ত করার কথা বলে যে পদ্ধতির পথে হেঁটেছে বিদ্যুৎ বিভাগ, সে প্রিপেড মিটারই এখন গ্রাহকের গলার কাঁটা। ডিমান্ড চার্জ, অদ্ভুত সংখ্যার ওটিপি, মিটার ভাড়া, বিদ্যুৎ বিল সহ নানা বিষয়ে নতুন নতুন অভিযোগ প্রশ্নের মুখে ফেলছে পুরো ব্যবস্থাপনাকে। ভোক্তাদের অতিরিক্ত ও গোপন চার্জের অভিযোগ তুলে করা রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিষয়টি তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। পরদিন বৃহস্পতিবার সাংবাদিকদের মুখে পড়লে নিজেদের পক্ষেই সাফাই গাইলেন বিদ্যুৎ সচিব। স্মার্ট প্রিপেমেন্ট স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের যেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের ভোগান্তি না থাকে। তো এটা না বেড়ে যায়নি, এটা হলো ভুল বোঝাবুঝি। এটা এই কারণ প্রযুক্তি তো কোনো ভুল হতে পারে না। এর আগে বিদ্যুৎ ভবনে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান সিআরআইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জির সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিআর পাওয়ারজেনের চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী $170 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2000 কোটি টাকার প্রকল্পটির 70% মালিকানা চীনের ও 30% বাংলাদেশের। আর ইউনিট প্রতি বিদ্যুতের দাম ধরা হয়েছে 11 সেন্ট। আর সে কারণে প্রশ্ন উঠছে সাম্প্রতিক অন্যান্য প্রকল্পের তুলনায় এই কেন্দ্রটির বিদ্যুতের দর নিয়ে। খুব দ্রুত বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা আবার ট্যারিফ বাতিল করে দিয়ে আবার নতুন করে এরকম আমরা করছি। 2026 সালের জুনে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 19টি ভবনের ছাদে বসানো হয়েছে সৌরচুল্লি। নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ পাওয়ার লক্ষ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় এসব চুল্লি বসানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সৌরবিদ্যুতের এই প্রকল্প থেকে দৈনিক গড়ে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা ক্যাম্পাসের দৈনিক বিদ্যুতের চাহিদার 10% পূরণ করবে। বৃহস্পতিবার বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত অনুষ্ঠানে বুয়েট রুফটপ সোলার প্রজেক্ট নামে এই সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়। 2022 সালের 10 নভেম্বর শুরু হওয়া এই প্রকল্পটি ইতোমধ্যে 2.4 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। প্রকল্পের মাধ্যমে আগামী 25 বছরে বুয়েট প্রায় 12 কোটি টাকা সাশ্রয় করবে বলে জানানো হয়। প্রকল্পটিতে সহযোগিতা করেছে পিএসএল এনভায়রনমেন্ট অ্যান্ড গ্রিন এনার্জি লিমিটেড, জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং প্যাসিফিক সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি লিমিটেড। অবশেষে টনক নড়ল সরকারের। চোরাচালানকারীদের দেয়া শুভঙ্করের ফাঁকি ধরতে লেগে গেল এক যুগ। শুল্ক ফাঁকি দিয়ে অলংকারের নামে 24 ক্যারেটের স্বর্ণ আনা বন্ধ হলো প্রস্তাবিত বাজেটে। এক ধাক্কা কতটা পড়বে বা দাম বাড়বে তা নিয়ে ক্রেতা বিক্রেতার আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, ব্যবসা বান্ধব স্বর্ণের বাজার তৈরিতে এই সিদ্ধান্ত আসা দরকার ছিল আরও আগে। অর্থনীতিবিদরা বলছেন, সাময়িক শূন্যতা তৈরি হলেও জোর দিচ্ছেন জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে। জিন্নাতারা যশোর রিপোর্ট। স্বর্ণালঙ্কার অর্থ 22 বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণে নির্মিত নকশা খচিত ও পরিধানযোগ্য অলংকার। 24 ক্যারেট দিয়ে সম্ভব নয় কোনো অলংকার তৈরি করা। তবে এতদিন 24 ক্যারেটের স্বর্ণালঙ্কার দেশে আনার নামে ফাঁকি দেয়া হয়েছে কোটি কোটি টাকার শুল্ক। নিয়ম অনুযায়ী ভরিতে 4000 টাকা শুল্ক দিয়ে 117 গ্রাম পর্যন্ত স্বর্ণের বার দেশে আনতে পারবেন বিদেশ ফেরত একজন যাত্রী, আর বিনা শুল্কে আনতে পারেন 100 গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার। এক যুগ ধরে এই সুবিধার অপব্যবহার করে 24 ক্যারেটের স্বর্ণ অলংকার বানিয়ে এনে তৈরি হতো 21-22 ক্যারেটের স্বর্ণ। এবার টনক নড়ল সরকারের। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণালঙ্কারের সংজ্ঞা থেকে বাদ দেয়া হয়েছে 24 ক্যারেটের স্বর্ণকে। তাতে দেশের বাজারে কতটা প্রভাব পড়বে? একটু এফেক্ট পড়াটা খুবই স্বাভাবিক। মধ্যবিত্ত ক্রেতা তো আসতেই পারে না, প্রাইস ভেরিয়েশনের সাথে একটা সম্পর্ক আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, বাজেটে তাদের কোনো দাবি মানেনি সরকার। গভর্নমেন্ট লাভবান হবে, আর তো কিছু না। টোটালি সলিড গোল্ড বন্ধ করে দিতে হবে। আমাদের ভ্যাট 5% থেকে 3% করার কথা ছিল। ওরা ব্যাগেজ বলেছিলাম 100 গ্রাম থেকে 50 গ্রাম নিয়ে আসার জন্য। গভর্নমেন্ট আমাদের প্রস্তাবনার থেকে কিছুই গ্রহণ করেনি। স্বচ্ছতাকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা নিয়ে সরকারকে এগোনোর তাগিদ অর্থনীতিবিদদের। এই জায়গাটাতে সাময়িকভাবে কিছুটা শূন্যতা তৈরি হবে, কিন্তু এটা পূরণ করার জন্য আসলে আমাদের যে স্বর্ণের আকরিক
পোর বা ডোর এটাকে আমদানি করাটা আরও সহজ করতে হবে এবং এই জায়গাতে আসলে আরও বিনিয়োগ বাড়াতে হবে এবং এটার জন্য যে রিফাইনারির কথাবার্তা বলা হচ্ছিল তো সেটা যেন অগ্রগতি হয়। বাজুসের অভিযোগ, বছরে পাচার হয়ে দেশে আসে অন্তত 91,000 কোটি টাকার স্বর্ণ ও হীরা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা থাকলেও নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেটকে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বাস্তবতা বিবর্জিত বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। তবে চলমান অবস্থায় সরকারের বাজেট প্রণয়নে সক্ষমতার কথা জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা। দেশের সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনাই ছিল চলতি অর্থবছরের বাজেটের মূল লক্ষ্য। তবে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। বৃহস্পতিবার রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজিত এক সেমিনারে 2023-24 অর্থবছরের বাজেটের ঘাটতির কথা তুলে ধরেন আলোচকরা। 9% যখন ইন্টারেস্ট রেট ছিল, এ সময় আর্থিক খাতের দুরবস্থার জন্য ভুল নীতির পাশাপাশি ভাগ্যকেও দায়ী করেন র্যাপিড চেয়ারম্যান। এছাড়া নানা প্রতিবন্ধকতা তুলে ধরে চলতি বাজেট ব্যবসায়ী বান্ধব ছিল না বলেও জানান ব্যবসায়ী নেতারা। ডেফিসিট যে আছে আমাদের, সেটাকে হয়তো এই বছর আরেকটু কমানোর চেষ্টা করা যেত। ওই ডেফিসিট ফাইন্যান্সিংটাকে আমরা কম করতে পারলে আমার কাছে মনে হয় যে মূল্যস্ফীতি যে কন্টেন করাটা হয়তো একটু সহজ হতো আর কি। আপনি এরকমভাবে অ্যাড করতে থাকলে আপনি দেখবেন যে আমরা 100 টাকা এক্সপোর্টের ক্ষেত্রে চেইনে হয়তোবা এনিওয়ার বিটুইন 3 থেকে 5 টাকা আসলে ভ্যাট দেওয়া হয়েছে। এদিকে দেশের মূল্যস্ফীতি বৃদ্ধির যথাযথ কারণ খতিয়ে দেখার আহ্বান জানান বিআইডিএস মহাপরিচালক। সাম্প্রতিক ইনফ্লেশন বৃদ্ধি এটা নন ফুড ইনফ্লেশনের কারণে হচ্ছে না, এটা মূলত হচ্ছে ফুড ইনফ্লেশনের বৃদ্ধির কারণে। যদিও ফুড ইনফ্লেশন টোটাল ইনফ্লেশন বাস্কেটের অনলি 44%। সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা জানান, সংকটের সময় সরকারের বাজেট বাস্তবায়নের সক্ষমতা বেড়েছে। এ সময় শুল্ক কর কাঠামোয় পরীক্ষা নিরীক্ষা করে পরিবর্তন আনার পক্ষে মত দেন তিনি। সরকার যে প্রণোদনা দেন রপ্তানির জন্য, অনেক ক্ষেত্রে সেই প্রণোদনাই হলো তাদের মূল লাভ। গণহারে ভর্তুকি না দিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদনশীল খাতে ভর্তুকির পরামর্শ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদে ঘরমুখী মানুষের খবর। ছুটির দিনে সকাল থেকেই ঈদে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। পদ্মা সেতু অতিক্রম করে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন তারা। ঈদযাত্রার খবর জানাতে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়ায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, গ্রীষ্মের এই ভোরের সূর্য উঠতেই কিন্তু ঈদে ঘরমুখ মানুষের ঢল নেমেছে এবং দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এই মাওয়া টোল প্লাজা ঘিরে কিন্তু 3 কিলোমিটার দীর্ঘ যানবাহনের লাইন পড়েছে। আপনারা লক্ষ্য করছেন যে হাজার হাজার যানবাহন কিন্তু একের পর এক আসছে এবং অসংখ্য মোটর বাইকের যে একটি নির্দিষ্ট লেন, সেটির পরিবর্তে কিন্তু 2টি লেনে এখন টোল আদায় করা হচ্ছে এবং টোল আদায়ের এই ধীরগতির কারণে কিন্তু দীর্ঘ লাইনটি পড়েছে এবং এখানে কিন্তু 8টি টোল প্লাজার 8টি যে বুথ দিয়ে টোল আদায় করা হচ্ছে। আর এখানে যে ইটিসি যেটি অটো পদ্ধতিতে চলন্ত যান পারাপার হতে পারে, সেটি কিন্তু এখনও চালু করা যায়নি। পাইলট অপারেশন হিসাবে উল্লেখ করা রয়েছে, সেখানে কিন্তু আরেকটি লেন ব্যবহার করা যাচ্ছে না এবং এই যে এখান থেকে যে টোল আদায় করা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে, সেই পদ্ধতিতে কিন্তু যানবাহনের এত চাপ যে সেটি সামাল দেওয়ার মতো পদ্মা সেতুর যে টোল প্লাজা কর্তৃপক্ষ আছে, যে কোরিয়ান কোম্পানি যারা এই নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন, তারা কিন্তু সামাল দিতে পারছে না, হিমশিম খাচ্ছে এবং এই ঈদের প্রথম ছুটির দিনে কিন্তু এই বেহাল অবস্থা এখানে। কিন্তু এই যে এখানকার বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে রয়েছে, সেখানে কিন্তু যে টোল প্লাজা রয়েছে, সেখানে কিন্তু অটো পদ্ধতিতে চলন্ত অবস্থায় কিন্তু ইলেকট্রিক পদ্ধতিতে টোল আদায় করতে পারছে। কিন্তু পদ্মা সেতুর যে এই টোল প্লাজা, সেটি কিন্তু ইটিসি পদ্ধতি চালু, যেটি গেল বছরের জুলাইতে এটির যে পাইলট প্রকল্প চালু করা হয়েছিল, 3 মাসের মধ্যে এটি চালু করবার কথা ছিল, সেটি কিন্তু
প্রায় বছর হতে যাচ্ছে সেটি চালু করা সম্ভব হয়নি। এদিকে আপনারা দেখছেন যে সময় যত গড়াচ্ছে তত কিন্তু যানবাহনের চাপ বেড়ে যাচ্ছে এবং এই যানবাহনের চাপ বেড়ে যাবার কারণে কিন্তু লাইনও দীর্ঘ হচ্ছে। এদিকে কিন্তু কিছুক্ষণ আগে এই যে পদ্মা সেতু টোল প্লাজা থেকে প্রায় 2 কিলোমিটার দূর সমসপুর এলাকায় কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে। এই যে লম্বা লাইন, এই লাইনের পেছনে কিন্তু একটি বড় কাভার্ড ভ্যান এসে জোরে এসে একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। পিকআপ ভ্যান কিন্তু আরেকটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে সেটি একটি বাসের ভিতরে ঢুকে যায় এবং সেখানে কিন্তু জাপান থেকে আসা একটি পরিবার, সেই পরিবার দুর্ঘটনায় পড়ে এবং এই প্রাইভেট কার বাসের সামনে ছিল আরেকটি লাশবাহী অ্যাম্বুলেন্স, সেটিও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এসব ঘটনায় কিন্তু অন্তত একজন আহত হয়েছে বলে কিন্তু স্থানীয়রা জানিয়েছেন এবং এই কারণে কিন্তু সেখানে একটু জটলা বেঁধেছে এবং এই পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে আমরা লক্ষ্য করছি যে এই যে এক্সট্রা যে লাইন রয়েছে সেই লাইনে ঘিরে কিন্তু মোটরসাইকেলের লাইন আরও দীর্ঘ হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঈদে ঘরমুখ মানুষের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মাওয়া থেকে। রাজবাড়ী জেলা পরিষদের 94% জমি জালিয়াতি করে রেকর্ড করা হয়েছে ব্যক্তির নামে, পরে তা বিক্রিও করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে টনক নড়ে জেলা পরিষদ কর্তৃপক্ষের। চেয়ারম্যান বলছেন বেআহাত হওয়া জমি উদ্ধারে কাজ চলছে। আশিকুর রহমানের রিপোর্ট। জেলা পরিষদের জমি রেকর্ডভুক্ত করা হয়েছে ব্যক্তির নামে, রেকর্ডের সেই জমি করা হয়েছে বিক্রি। এখন সেখানে ফিলিং স্টেশন নির্মাণের জন্য করা হচ্ছে মাটি ভরাট। এমন জালিয়াতির ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর মৌজায়। গত 9 জুন এ বিষয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেন স্থানীয় বাসিন্দা ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম। অভিযোগে বলা হয়, বহরপুর মৌজার এসএ 4095 নম্বর দাগের 94% জমি রাজবাড়ী জেলা পরিষদের নামে রেকর্ডভুক্ত ছিল, যা বিএস রেকর্ডে 4286 নম্বর দাগে রূপান্তরিত হয়ে স্থানীয় স্বপন কুমার কুণ্ডুর নামে রেকর্ডভুক্ত হয়। বিএস জরিপে জালিয়াতির মাধ্যমে এ জমি নিজের নামে রেকর্ড করিয়ে নেন স্বপন। সম্প্রতি তিনি তা 1,20 লাখ টাকায় বিক্রি করেন স্থানীয় তৈয়বুর রহমান গংদের কাছে। এ জমিতে এখন মাটি ভরাট করে ফিলিং স্টেশন নির্মাণের কার্যক্রম চলছে। 94% জমিন এবং উপজেলার সংযোগ সড়কের সাথে জমিন, সেই জমিন কি করে অন্যের নামে, একজন ব্যক্তির নামে এই বিএস রেকর্ড হয় এবং রেকর্ডের পরে সেই বিএস রেকর্ডের বলে সেই জমিন আবার বিক্রি হয়ে যায়। সরকারি কর্মকর্তা কর্মচারী যোগসাজশ ছাড়া এই জমিগুলো হাতবদল হওয়ার কোনো সুযোগ নেই। সরেজমিনে তদন্তে অভিযোগের সত্যতা পান জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান। পরে তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে তিনি অভিযোগের তীর ছোড়েন বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসের দিকে। প্রতিবেদনে বলা হয়, তৈয়বুর রহমান গং জমিটি কেনার পর নিজেদের নামে নামজারি করেন। তবে আরএস ও এস এর রেকর্ডে জেলা পরিষদের নাম থাকা সত্ত্বেও উপজেলা ভূমি অফিস বিষয়টি জেলা পরিষদ অবগত করেনি। এদিকে অভিযুক্ত স্বপন কুমার কুণ্ডুর দাবি, জেলা পরিষদের জমি নয়, পৈতৃক সূত্রে পাওয়া জমি তার নামে বিএস রেকর্ড হয়েছে। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জমির ক্রেতারা। আর নামজারিতে কোনো ভুল হলে তা বাতিল করা হবে বলে জানিয়েছেন উপজেলা ভূমি কর্মকর্তা। জেলা পরিষদ যদি আমাদেরকে জানায় বা আমরা যেহেতু আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে এই জমিটি জেলা পরিষদের স্বার্থ রয়েছে, আমরা কেস নথি পুনরায় আমরা এসএনটি অ্যাক্টের 150 ধারায় রিভিউ করে আমরা এই যদি সরকারি স্বার্থ থেকে থাকে আমরা বাতিল করে দেব। বেহাত হয়ে যাওয়া জমি উদ্ধারে কাজ চলছে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান। রেকর্ড সংশোধনীয় মামলা করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই মামলা আমরা রুজু করতে পারব। রাজবাড়ী জেলা পরিষদের 1792 একর জমি রয়েছে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। ফরিদপুরের ভাঙ্গায় হাসামদিয়া বিলের মধ্যে নির্মাণাধীন সেতু সংযোগ সড়কের কাজ বন্ধ প্রায় 6 মাস। সেতুর ঢালাই শেষ হলেও করা হয়নি কোনো কাজ। সংযোগ সড়কেও হয়েছে একাংশের কাজ। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। শিকদার সজলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বিলের মাঝে নির্মাণাধীন সেতু, বালু ইটের খোয়া ফেলে রাখা হয়েছে সেতুর উপরেই।
2022 সালের ফেব্রুয়ারি মাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের হাসামদিয়া বিলে পাকা সেতু নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের 30 জুন প্রকল্পের কাজ শেষ করার কথা, অথচ এখনও সেতুর মূল অবকাঠামোর কাজই শেষ হয়নি। সংযোগ সড়কে কিছুটা মাটি ভরাট করা হলেও শেষ করা হয়নি। এর মধ্যে গত 6 মাস ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে অন্তত 10 গ্রামের মানুষ। ব্রিজের গোড়া ঠিক করতেছে না এবং ব্রিজও কমপ্লিট করতেছে না। আমাদের যাতায়াতের জন্য আমরা ধান পান আনা পারতেছি না। এই রাস্তাটা যদি ঠিক হয় প্রায় 5-6 গ্রামের লোকজন এই রাস্তাটা দিয়ে আসা পারবে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। তবে ঠিকাদারকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আর কাজে দীর্ঘসূত্রিতা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। প্রায় বছরের 6 থেকে 7 মাস সময় এখানে পানি নিমজ্জিত থাকে, তো কাজের সময়টা খুব কম পাওয়া যায়, যার জন্য আসলে কাজটা করতে একটু সমস্যা হয়। যদি এ বিষয়ে কারো কোনো গাফিলতি বা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রতা পাওয়া যায়, আমরা যে ডিপার্টমেন্টের প্রকল্প তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ভাঙ্গা উপজেলার হাসামদিয়া থেকে তুজারপুর রথখোলা পর্যন্ত 3600 মিটার সড়ক ও 2টি সেতু নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় 4,69,43,000 টাকা। সময় সংবাদ, ফরিদপুর। নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ উপজেলার অন্তত 20টি এলাকায় গত 2 মাস ধরে বন্ধ গ্যাস সরবরাহ। এতে চরম ভোগান্তিতে 2 উপজেলার 1 লাখের বেশি বাসিন্দা। অভিযোগ প্রতিবাদ করেও কোনো সমাধান মিলছে না বলে জানান ভুক্তভোগীরা। তবে নানা অজুহাত জানিয়ে শিগগিরই সমাধানের আশ্বাস তিতাস গ্যাস কর্তৃপক্ষের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য, আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার গৃহিণী সোমা বিবি প্রতি মাসে নিয়মিত বিল পরিশোধ করেও গত 6 মাস ধরে নিরবিচ্ছিন্নভাবে মিলছে না গ্যাস। এর মধ্যে গত 2 মাস ধরে গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ। লাকড়ি ও ঝুট কিনে মাটির চুলায় রান্না করে অতিরিক্ত খরচ করতে হচ্ছে তাকে। মাইয়া পোলারে খাওয়াইতেই না, স্বামীরে খাওয়াইতে তাই না, ঠিক মতন নিজেরা কাজকর্ম করি, ঠিক মতন খাইয়ে যাইতে না খাইয়ে গার্মিসে যাই। গত 2 মাস ধরে একই সংকটে ভুগছেন সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার অন্তত 20টি এলাকার বাসিন্দা। বাধ্য হয়ে বিভিন্ন চুলায় বাড়তি খরচ করে রান্না করছেন তারা। আগামী ঈদুল আজহায় এই সংকট আরও তীব্র হবার শঙ্কা ভুক্তভোগীদের। লাকড়ি চুলা, মাটির চুলা, কেরোসিনের চুলা, এগুলো দিয়ে আমরা ব্যবহার করে আমরা রান্না বান্না করতেছি। যে গরম এরকম রান্না করে বাচ্চাদের নিয়ে অসুস্থ হয়ে যাইতে আছি আমরা। নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গত 1 মাসে বারবার অভিযোগ প্রতিবাদ করেও কোনো সমাধান মিলছে না বলে জানান ভুক্তভোগীরা। আমাদের টোটালি গ্যাস বন্ধ, এত করে আমরা মানবতার জীবনযাপন করতেছি। কুরবানির আগে যেন আমরা গ্যাস সরবরাহ পাই। এ বিষয়ে জানতে চাইলে অজুহাত দেখায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তবে শিগগিরই সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। কোরবানি ঈদের সময় আবাসিক গ্রাহকদের গ্যাস প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না, কারণ এই সময় আমাদের শিল্প কারখানাগুলো বন্ধ থাকে এবং আমাদের টোটাল গ্যাস কনজাম্পশন কম থাকে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের তথ্য মতে নারায়ণগঞ্জে দৈনিক 1000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 730 মিলিয়ন ঘনফুট। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ বাড়াতে চায় ভারত। নতুন রেলপথ তৈরির মধ্য দিয়ে এই অঞ্চলের যোগাযোগ জোরদারের লক্ষ্যে এরই মধ্যে দেশটির রেল মন্ত্রণালয় সম্ভাব্য জরিপ প্রক্রিয়ারও অনুমোদন দিয়েছে। প্রস্তাব অনুমোদন পেলে সড়ক পথের মতোই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রিপুরার সঙ্গে সংযোগ বাড়বে ভারতের মানুষের। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 1947 সালের আগে ভারত বাংলাদেশের মধ্যে মোট 8টি সীমান্ত পথ দিয়ে রেল যোগাযোগ ছিল। তবে দেশভাগের পর প্রায় সবই বন্ধ হয়ে যায়। যদিও 1971 সালের পর আবারও রেলপথে যুক্ত হতে শুরু করে প্রতিবেশী এই 2 দেশ। শুরু হয় গেদে দর্শনা, পেট্রাপোল বেনাপোল, সিংবাদ রহনপুর, রাধিকাপুর বিরল দিয়ে রেল চলাচল। এরই মধ্যে সিংবাদ রহনপুর, রাধিকাপুর বিরল এই দুটো সীমান্ত পথ দিয়ে শুধুমাত্র মালগাড়ি চলাচল করলেও বাকি দুটো পথ দিয়ে যাত্রীবাহী ট্রেন যাতায়াত করছে কয়েক দশক ধরে।
বর্তমানে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ বাড়লেও উত্তর পূর্ব ভারতের মানুষ থাকছেন বিচ্ছিন্ন। এছাড়াও ভারতের পূবের রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। তাই উত্তর ও পূর্ব ভারত এবং বাংলাদেশের মানুষের যোগাযোগ বাড়াতে ভারতীয় রেলওয়ে বাংলাদেশের সঙ্গে নতুন রেলপথ তৈরির জন্য সম্ভাব্য পথ নির্বাচন করতে শিগগিরই জরিপ চালাবে। ভারতের একটি গণমাধ্যমকে দেশটির উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচীদে জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও কোচবিহার গীতলদা থেকে বাংলাদেশের হিলি, পার্বতীপুর, কাউনিয়া, লালমনিরহাট ও মোগলহাট পর্যন্ত 32 কিলোমিটার লাইন স্থাপনের প্রস্তাব করা হচ্ছে। এছাড়া বালুরঘাট থেকে হিলি, গাইবান্ধা হয়ে মাহেন্দ্রগঞ্জ, তুরা, মেন্দিপাতর সেকশনের 250 কিলোমিটার রেলপথ তৈরির ইচ্ছে দিল্লির। শুধু তাই নয়, বিহার থেকে কোচবিহারের হলদিবাড়ি হয়ে পঞ্চগড় পর্যন্ত রেল সংযোগ বাড়াতেও উদ্যোগী ইন্ডিয়ান রেলওয়ে। এছাড়াও নতুন এই রেলপথ তৈরির তালিকায় রয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে ফেনী হয়ে চট্টগ্রাম। চট্টগ্রামের নতুন এই রেলপথ হবে ত্রিপুরা সীমান্ত থেকে 131 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও নদিয়ার গেদে সীমান্ত থেকে ঈশ্বরদী, টঙ্গী, ভৈরব বাজার, আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত রেল চালাতে চায় মোদী প্রশাসন। একইভাবে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে যশোর, নড়াইল, পদ্মা সেতু দিয়ে আগরতলা পর্যন্ত লাইন বসাতে চায় দিল্লি। জানা গেছে, উত্তর পূর্ব ভারত এবং ভুটানের সঙ্গে অভ্যন্তরীণ পথ ও সময় কমিয়ে আনতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চলাচলের প্রস্তাব ঢাকাকে দিয়ে রেখেছে দিল্লি। ভারত বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা 4টি রুট হলদিবাড়ি, চিলহাটি, চ্যাংড়াবান্ধা, বুড়িমারি, মহিষাসন, শাহবাজপুর এবং আগরতলা, আখাউড়া। এই রুটের মধ্যে দুটো পথ আখাউড়া ও চিলহাটি রেলপথ পুনরায় চালুর কর্মসূচি এরই মধ্যে শুরু করেছে দুই দেশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দক্ষিণ আফ্রিকায় জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। পশু সরবরাহে প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন ফার্মগুলো হয়ে উঠছে আস্থার ঠিকানা। তুলনামূলক কম দাম হওয়ায় অনেকে কিনছেন পছন্দ মতো। বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। খ্রিস্টপ্রধান দেশ দক্ষিণ আফ্রিকায় প্রায় 2% বেশি মুসলমান বসবাস করেন। তাদের মধ্যে বেশিরভাগই পশু কুরবানি করে থাকেন পবিত্র ঈদুল আজহায়। সামর্থ্যের সবটুকু দিয়ে কুরবানির পশু জবাইয়ের মধ্য দিয়ে আত্মীয় স্বজন, গরিব অসহায় এবং প্রতিবেশীদের নিয়ে ভাগাভাগি করেন ঈদ আনন্দ। আমাদের এখানে ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় জমে উঠেছে কুরবানির পশু কেনাবেচা। বিশেষ করে খামার থেকেই পশু কিনছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশটির প্রায় প্রতিটি শহরেই রয়েছে প্রবাসী বাংলাদেশিদের পশু খামার। কৃষি নির্ভর দেশটিতে বেশ লাভজনক অবস্থায় থাকেন খামারিরা। এতে লালন পালন করা হয় নানা জাতের গরু, ছাগল, ভেড়া ও মহিষ। আমাদের এখানে লোকাল কাস্টমার বেশি আছে, তারপরে ঈদের মিদে সচরাচর বাঙালিরা সাপোর্ট করে আমাদের। ইতিমধ্যে প্রায় 90% পশু আমাদের বিক্রি হয়ে গেছে। আমাদের ফার্মে প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য কুরবানি করা সহ মাংস প্রসেসের সকল ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। এবার তুলনামূলক দাম কম হওয়ায় কুরবানির মতো বড় ইবাদতে শরীক হতে পেরে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। কুরবানির ঈদের উপলক্ষে আমরা কুরবানি করি। নর্মালি আমরা সবসময় গরুই এখান থেকে কিনি, খাসিও পাওয়া যায়। এরা কোরবান ছাড়াও গরু বিক্রি করে এবং গরু জবাই করে ফ্রেশ মিট বিক্রি করে এবং কোরবানের সময় এরা অনেক গরু আনিয়া বিক্রি করে এবং দাম রিজনেবল। কুরবানি সহ নানা প্রয়োজনে এসব খামার থেকে পশু কিনতে ছুটে আসেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু কিনতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দক্ষিণ আফ্রিকার মুসলমানরা। দেশটির 9টি প্রভিন্সের এ সকল ফার্মগুলো থেকেই কুরবানির পশু ক্রয় করে থাকেন দেশটিতে বসবাসরত স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার কুরবানির পশু ফার্ম থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। এদিকে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে রোববার। এই উপলক্ষে দেশটিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি পশু কোরবানি দিতে যাচ্ছেন। যদিও এরই মধ্যে খামারগুলোতে দেখা দিয়েছে পশু সংকট। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে ছুটির দিনে ঈদ হওয়াতে ঈদুল আজহা উদযাপনে প্রবাসীদের মধ্যে ভিন্ন আমেজ তৈরি হয়েছে। এবার বাংলাদেশি সহ 27 লাখ ধর্মপ্রাণ মুসলমান দেশটিতে ঈদ উদযাপন করবে।
এরই মধ্যে শুরু হয়ে গেছে পশু বেচাকেনা। খামারগুলোতে গিয়ে নিজেদের পছন্দ মতো গরু, ছাগল, ভেড়া কিনছেন অনেকেই। রুমের ব্যবসায়ীরা জানিয়েছেন এবছর রেকর্ড সংখ্যক বাংলাদেশি পশু কুরবানি দিতে যাচ্ছেন। কুরবানির প্রচুর পরিমাণ অর্ডার আসছে। আমাদের কাস্টমারের চাহিদা আমাদের পারফেক্টলি, আমরা খামারে যাচ্ছি, খামারে গিয়ে কাস্টমারদেরকে আমরা গরু দেখাচ্ছি, কাস্টমারদের চাহিদা অনুযায়ী গরু, ছাগল প্রচুর অর্ডার পাচ্ছি আমরা। এই কুরবানির ব্যবস্থাটা এই ফার্মে দেশের আমেজেই আমরা করে থাকি সব সময়। এদিকে কুরবানির ঈদ হলেও অন্যান্য বছরের মতো ইতালিতে তৈরি পোশাকের দোকানে প্রবাসীদের ভিড় বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন বেচাকেনা বেশ কয়েকদিনে আরো বেড়েছে। কুরবানির পাশাপাশি আমরা প্রবাসও কিছু কেনাকাটা করি, যেহেতু এখন বাঙালিদের অনেক দোকানপাট হচ্ছে। আমাদের তৈরি পোশাকে ভালো কেনাকাটা হচ্ছে, আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। কুরবানির পাশাপাশি মানুষজন কাপড় চোপড় কিনছে, মেয়েরা 3 পিস কিনছে, শাড়ি কিনছে। শোরুম না, আমাদের অনলাইনে প্ল্যাটফর্ম রয়েছে। আমাদের এবারের কুরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস 3 পিস, পাঞ্জাবি এবং শাড়িরও অনেক চাহিদা রয়েছে। ইতালিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের জন্য গড়ে উঠেছে তৈরি পোশাকের দোকান। শুধু তাই নয়, চাহিদা বাড়ায় ঈদকে সামনে রেখে নতুন নতুন শোরুমও খোলা হয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়, এরপর দেখবেন সকালের সময়। সঙ্গে থাকবেন কনক আজাদ। ধন্যবাদ ধ্রুব। সকালের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।